ফাইটিং সুপারস্টার এর শুরুতে এক অসাধারণ চ্যালেঞ্জার, কে অসাধারণ বিজয়ী। একটি কঠিন লড়াই শুরু হতে চলেছে। প্রথমত নীল খেলোয়াড় রয়েছে থাইল্যান্ড থেকে হিমনি। লাল দিক থেকে চীনা খেলোয়াড়রা রয়েছে রংচেন কানলাংলু জুনিয়র। নীল খেলোয়াড় হিমমানি, বয়স 28 বছর, উচ্চতা 169 সেমি, রেকর্ড 357 যুদ্ধ, 285টি জয়, 53 খো প্রতিপক্ষ। বলা যায় রিংয়ে তার অনেক অভিজ্ঞতা আছে। লাল খেলোয়াড় লু জুনিয়র, যিনি তার বিপক্ষে খেলেছিলেন, বয়স 23 বছর, উচ্চতা 175 সেমি, 30টি যুদ্ধ, প্রতিপক্ষের বিরুদ্ধে 27টি জয় এবং 5টি কেও। এই খেলার রেফারি ছিলেন মাও জিমিন। ইমেজের কিংবদন্তি দেখতে থাকুন। এটি এমএই লেজেন্ড ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপ 65 কেজি ক্লাসে একটি প্রতিযোগিতা। নীল খেলোয়াড় হিমমানি, তার প্রতিপক্ষ লাল দিক চীনের তরুণ খেলোয়াড় লু জুনিয়র। এটি একটি 65 কেজি বিশ্ব রাজা 32 জনের লড়াইয়ের গ্রুপ সিতে একটি 4-সাইড ম্যাচ। তাই আজ রাতে দুই খেলোয়াড়ের মধ্যে বিজয়ী দলের আরও একটি ম্যাচ থাকবে। কোচ ডং, আপনি দেখুন এই থাই খেলোয়াড় জিনমানি 300 এরও বেশি স্কোর করেছেন। খেলা, তিনি এই সময় থেকে 285টি গেম জিতেছিলেন। নকআউট 53। তিনি কেবল প্রতিপক্ষের কৃতিত্বকে ছিটকে দিয়েছিলেন, যা আমাদের চীনা কিশোর লু জুন্নুর মোট ফলাফলের চেয়েও বেশি। 53 নকডাউন। লু জুনিয়র মোট 30টি খেলায় অংশ নিয়েছিলেন। আচ্ছা, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে থাই খেলোয়াড় হিমনি বিপরীত। লাল দিকের চীনা কিশোর লু জুনিয়র মূল ফ্রেম। হিমমনি যখন উঠে এসেছিল তখনও তিনি আক্রমণের জন্য মাঝখানে বা নিচে কিছু সুইপ ব্যবহার করেছিলেন। দুপক্ষই জড়িয়ে পড়েছে। এখন এটি কাছাকাছি পরিসরে এই জটের পরিসীমা। ঠিক আছে, আরেকটা মিড সুইপ। এই সময়ে মনে হচ্ছে চীনের কিশোর লু জুনিয়র এখনও আরও সতর্কতার সাথে খেলছেন। এই সময়ে জিনমানিও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন, ধাপে ধাপে এমন একটি কৌশল। লু জুনিয়র এখনও একটি নিচ্ছে, ধীরে ধীরে পিছু হটতে এবং যোদ্ধাদের সন্ধান করার এমন কৌশল। আমরা দেখতে পাচ্ছি যে হিমমানি আরও বেশি মুয়ে থাইয়ের সাথে লড়াই করে। তারপর যখন কিকবক্সিংয়ের কথা আসে, আমাদের কিকবক্সিং বা ফ্রি কিকিং নিয়ম, এটি কেবল মুষ্টি, পা, হাঁটু এবং কনুই নেই। অতএব এটি তার কনুইয়ের একটি বিশাল সীমাবদ্ধতা। এবং কিকবক্সিং এবং মুয়ে থাই ইভেন্টগুলি কেবল তিনি এই আন্দোলনটি ব্যবহার করছেন না, কাজের অংশগুলো কিছুটা আলাদা। এমন কিছু জিনিসও রয়েছে যা জড়িয়ে রাখা যায় না। এই ধরনের অভ্যন্তরীণ জট অনুমোদিত নয়। এর ফলে তার কিছু অভ্যন্তরীণ প্রতিযোগিতা দেখা দেয়। আমি এটা ব্যবহার করতে পারি না। ডান দিকে একই সময়ে লু জুনিয়র কোথায়? এটিতে সান্ডার প্রশিক্ষণ ভিত্তিও রয়েছে, অর্থাৎ কিকবক্সিং বা ফ্রি ফাইটিং এর নিয়মে তিনি সান্ডায় পড়ে যাওয়ার উদ্যোগ নেন। এই ধরনের কৌশল সম্পর্কে কি বলবেন? এই নিয়মের অধীনে বিধিনিষেধও থাকবে। ডান দিকে এটা একটা লেগ ক্যাচ, তবে আমাদের বিচারের এই মানদণ্ডে নয়। ডান দিকে এটাই আমরা এইমাত্র বলেছি। তার সান্ডা পড়ে যাওয়ার বিষয়ে কি কার্যকরভাবে অ্যাডভান্টেজ প্রবেশ করা সম্ভব নয়। এখন মনে হচ্ছে হিমমনি এখনও ধাপে ধাপে চাপ দিচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক এই দুই খেলোয়াড়ের দিকে। এটি একটি ইতিবাচক এবং নেতিবাচক ফ্রেম, অর্থাৎ ডান হাত সামনের দিকে, একটি হলো সামনের বাম হাত। এইভাবে তুলনামূলকভাবে বলতে গেলে তুমি দেখো হিমনির কৌশল কি, আরও পিছনের পা এবং আরও পিছনের ঘুষি। এটি প্রতিপক্ষের অভ্যন্তরীণ দরজায় প্রবেশ করা সহজ করে দেয়। আমাদের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট ভিতরে এবং বাইরের কথা বলে, তথাকথিত ভিতরের দরজাটি হল হাতের মাঝের অংশ।
শরীরের মাঝখানের কাছাকাছি। তথাকথিত বাইরের দরজাগুলির কি হবে? এটি হাত বাতির অন্য অংশ। এভাবে শরীরের গুরুত্বপূর্ণ বিষয় এখানে নেই। এই ভেতরের দরজাও নয়। প্রতিপক্ষের আক্রমণের পরিসীমা। হ্যাঁ, অতএব উভয় পক্ষের ভিতরের দরজা তুলনামূলকভাবে বড়। যদি ভিতরের দরজার আক্রমণ ভালোভাবে করা হয়, আরও কার্যকরভাবে প্রতিপক্ষ আঘাত করতে সক্ষম হবে। চলুন দেখে নেওয়া যাক মাঠে ধীরগতির খেলা। ঠিক আছে, এই কম্বিনেশন পাঁচ ডিগ্রি। ঠিক আছে। দুই দলের মধ্যকার ম্যাচের দ্বিতীয় লেগের খেলা সঙ্গে সঙ্গে শুরু হয়। ৬৫ কেজি কোয়ার্টার ফাইনাল। আজকে জিততে পারে এই খেলা। আরেকটা লড়াই দরকার। এক ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনাল জিতেছিলেন তিনি। আমরা শেষ রাউন্ডে কোচ ডঙ্গায়ের দিকে তাকিয়েছিলাম। পুরো আক্রমণাত্মক কর্মের আউটপুট। লু জুনিয়র আরও কিছু করা উচিত ছিল। কিন্তু এই প্রাণঘাতী পরিপ্রেক্ষিতে অথবা জিম্মানির গতিবিধি আরও নির্মম। এটা আরও মারাত্মক। হিমনি ক্লিকের কার্যকারিতাও বেশি, বিশেষ করে তার পেছনের পায়ের মাঝখানের সুইপ। ঠিক আছে, চলুন দেখা যাক লু জুনিয়র এই সময়ে পিছু হটতে গিয়ে লড়াই করছে। উল্টো তার প্রতিপক্ষ হিম্মনি প্রবেশ করার সময় লড়াই করেছিল। দুটোই আলাদা কৌশল, খেলার ঠিক বিপরীত স্টাইল। হিম্মানির দ্রুত এবং শক্তিশালী সুইপের জন্য আমার মনে হয় লু জুনিয়র একটা নিচ্ছে। এটি এমন একটি প্রতিরক্ষার উপায় যা একপাশে ঠেলে দেওয়া হয় এবং পিছু হটে যায়। আবার এ সময় আমিও খেয়াল করলাম, প্রকৃতপক্ষে লু জুনিয়র বিশেষত জিনমানির ডান বাইরের দিকে যেতে চেয়েছিলেন। আন্দোলন এবারের বিপরীত, কারণ সে এই দড়ি কোণ ছেড়ে চলে যাচ্ছে। লু জুনিয়র হাতের বাহু দেখে হিমনি তাকে লাল করে ফুলে ফেলেছিল। এমএই কিংবদন্তির এই জটলা নিয়মে দুজন মানুষ জড়িয়ে পড়েছে। হাঁটু গেড়ে ঝাঁকুনি দেওয়ার অনুমতি দেওয়া হয় এবং হাঁটু উঁচু করার অনুমতি দেওয়া হয়, কিন্তু আমাদের রেফারির দিকে তাকান। শিক্ষক মাও দুই প্রতিযোগীকে আলাদা করে দিয়েছেন। এটা যদি উভয় পক্ষের হয়, আর কোনো জট নেই। আরও সুবিধা বা অসুবিধার এই ধরনের পরিবর্তনের অধীনে মাঠে রেফারিও সময়মতো থামার ডাক দেবেন। সহজ জট থেকে এই আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপের বেশি করবেন না, শুধু নিয়ন্ত্রণ করার জন্য। এ সময় রেফারিকে অনুমতি দেওয়া হচ্ছে না। এই সময়টা দেখুন, তার বেশ কয়েকটি আক্রমণাত্মক পদক্ষেপ রয়েছে। ঠিক আছে, আমি তো এখনই এটি দেখেছি। এই নীল প্লেয়ারের একটি ফ্রন্ট হ্যান্ড ফ্ল্যাট হুক রয়েছে। সে তো বাধা দিচ্ছে। লু জুনিয়র তার ডান দিকের নড়াচড়া থেকে রক্ষা করেছিল। ডান দিকে সরে যান। আপনি যদি ডান দিকে যান তবে আপনি আপনার ডান হাতের ফ্ল্যাট হুকটি ধরবেন। অথবা এই হিম্মানির এই জটের উপর একটি দৃঢ় নির্ভরতা রয়েছে। একবার এই জটে পড়ে গেলে আমি এখনও এই কর্মের উপর খুব নির্ভরশীল। ডান দিকে লু জুনিয়র কোথায়? তিনি একটি পদক্ষেপ নেওয়ার পরে আপনি আমাদের দিকে তাকান। দুটি কর্মের পরে আপনি অবিলম্বে কাছাকাছি চলে যাবেন। হিম্মানির সাথে এই ধরনের মিডরেঞ্জ আক্রমণ খেলা এড়িয়ে চলুন। ডান দিকে আপনার প্রতিপক্ষকে আলিঙ্গন করুন, কারণ এটি ফ্ল্যাশ পাঞ্চ প্রযুক্তির একটি বৈশিষ্ট্য। তুলনামূলকভাবে বলতে গেলে এবার পুরো দুই রাউন্ডের পারফরম্যান্সের দিকে নজর দেওয়া যাক। লু জুনিয়র স্পষ্টতই শুরুর গতির দিক থেকে এবং আক্রমণের ফ্রিকোয়েন্সি বেশি, কিন্তু কর্মের কার্যকারিতা স্পষ্টতই এটি এখনও হিম্নির মতো ভালো নয়। আর পুরো পরিস্থিতি সেদিকে তাকিয়ে আছে। থাই ভাষায় হিম্মানির এখনও একটি নির্দিষ্ট সুবিধা রয়েছে, ধাপে ধাপে ডান অনুভূমিক হুক বাম মাঝের সুইপ। আমরা দৃশ্য থেকে শুরু করি। যে শব্দটি লু জুনিয়র শরীরে আঘাত করেছিল, তুমি এটা শুনতে পারো? এই খুশি কতটা ভারী, প্রতিটি পায়ের প্রভাব দুর্দান্ত। দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে গেছে। আমরা জানি যে থাই খেলোয়াড় খেলে প্রকৃতপক্ষে তাদের কর্মকাণ্ড তুলনামূলকভাবে সহজ। এটি একটি এক খুশি বা এক লাথি। এটা পেছনের পায়ে একটা লাথি। সাধারণত আমরা এটি দেখেছি। আমি শুধু লু জুনিয়র হাতের বাহু বললাম। নীল খেলোয়াড় দ্বারা ঝাঁকুনি এবং লাথি মারা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই ভারী লেগ সুইপ বাহুতে আঘাত এবং সে তার বাছুরের ঘাড়ে হাত দিয়ে ঝাঁপিয়ে পড়ল, লাঠির মতো ছিটকে পড়ল। তা নয়, কিছু সান্দা খেলোয়াড় পায়ের শীর্ষের মতো পাম্প করা হয়েছে, সুতরাং এটি খুব ক্ষতিকারক। এই থাই খেলোয়াড় এই মুয়ে থাই প্রশিক্ষণ এখনকার মতো অবশ্যই পাঞ্চিং ব্যাগে লাথি মারছে। প্রথম দিকে এই খেজুর গাছে লাথি মারে। এরা এই ধরনের থাই নারকেল গাছ। এটা আসলে খুব আবেগ। আমাদের সবসময় ভুল বোঝাবুঝি ছিল। বলা হয়ে থাকে যে থাইস গাছের ধরনের লাথি মারতে পারে।
এটা বিশেষ করে কঠিন বলে মনে হচ্ছে। প্রকৃতপক্ষে এটি নয়। এই ধরনের গাছ আসলে লাথি মেরে ওঠে। এটি একটি পাঞ্চিং ব্যাগকে লাথি মারার চেয়ে বেশি আরামদায়ক বোধ করে এবং স্থানীয়ভাবে উপকরণ ব্যবহার করা সহজ। দুই পক্ষের মধ্যে টাইব্রেকারের ভাল তৃতীয় রাউন্ড। দুই দল প্রথম দুই ম্যাচে পার হয়ে যায়। তারা সবাই পায়ের কৌশলের ক্ষেত্রে আক্রমণাত্মক বা রক্ষণ করছে। বক্সিংয়ে আক্রমণের কি হবে এখন খুব বেশি মনে হচ্ছে না। ডান দিকে এবং এই সময়ে লু জুনিউ আসলে বক্সিংয়ে তার ট্রেনিং বেস অনুযায়ী বলা দরকার বক্সিং কৌশল সংমিশ্রণে এটি হিমনির চেয়ে দুর্বল হওয়া উচিত নয়, কারণ হিম্মানি একটি টিপিক্যাল থাই স্টাইল, তুলনামূলকভাবে সিনিয়র পুরানো মুয়ে থাই যোদ্ধার জন্য যিনি ৩০০টিরও বেশি লড়াই করেছেন। তিনি একটি প্রশিক্ষণের অভ্যাস গড়ে তুলেছেন। এটি এক বা দুটি কম্বোর ধরন এবং এক ক্লিক পাঞ্চ। তুলনামূলকভাবে বলতে গেলে লু জুনিউ আরও নমনীয় হওয়া উচিত, কিন্তু এই সময়ে লু জুনু যাওয়ার সাহস পায়নি বলে মনে হয় না। এই দূরত্বে প্রতিপক্ষের সাথে লড়াই করা হিম্মানির পেছনের পা এই মাঝখানে ঝাঁকুনির কারণে এটি এই লু জুনিউকে আরও ঈর্ষান্বিত করে তুলেছিল। ডান দিকে তাকে একটু ঝুঁকে পড়ার দিকে তাকান। হিমনি সামান্য ব্যাক সুইপ সরিয়ে দুহাতের বাহুতে লাথি মার। যত তাড়াতাড়ি আপনি ভিতরে প্রবেশ করতে চান এবং অন্য পক্ষকে ঘুষি মারতে চান, আমাকে এই লেভেল লেগ সুইপিং পাস করতে হবে। কিন্তু এই স্তরটি আসলে সহজ নয়। ভেতরে যেতে চাইলে বাহুতে লাথি মারার ঝুঁকিতে হাত ও বাহু রাখতে হবে। এই সময়ে লু জুনিউ এই ছোট মঞ্চটি মোকাবেলা করতে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলেন, কারণ এই মিডল সুইপ নিজেকে আঘাত করতে থাকে। যখন আমি এই ব্লকে আরও শক্তি ঝাড়ু দিই, হিম্মানির বাম হাতের ভারী ঘুষি আবার আসতে পারে। এই সময়ে লু জুনের হাঁটুর পেশি এবং হাড়গুলি হাঁটুর প্রতিরক্ষায় এটি বহন করতে ব্যবহার করা উচিত। হিম্মানির লাথি অন্যথায় কেবল বাহু ব্যবহার করা ঝামেলা হবে, কারণ সবাই পা থেকে পায়ে আঘাত পায়। প্রায়শই কিছু থাই খেলোয়াড় ব্যাক কিক তুলনা ব্যবহার করে। এই মুয়ে থাই যোদ্ধারা আরও নমনীয়। তিনি প্রায়শই প্রতিপক্ষের বাহুতে লাথি মেরে অসাড হয়ে যান। আপনাকে মুষ্টি নিচে ধরে রাখতে দিন। এ সময় মাথার ফাঁক উন্মোচিত হয়, তাই লু জুন্নুকে অবশ্যই সাবধান হতে হবে এই ধরনের জিমানির জন্য। মিডল কিক আমাদের প্রতিরক্ষার এই পদ্ধতি পরিবর্তন করতে হবে। লু জুনিউ তখনও এই সময় ছিলেন। হিম্মানির বিষয়ে আমাদের কিছুই করার নেই। আমরা দেখছি মাঠে কি হয়। বিচার রেফারি লু জুন্নুকে সতর্ক করেছিলেন, এভাবে আলিঙ্গন করার উদ্যোগ নিতে পারবেন না। নেতিবাচক আলিঙ্গন এইটা একটা মাঠ। এমএই কিংবদন্তি একটি ন্যায্য এবং ন্যায্য খেলা। যদিও তিনি একজন চীনা খেলোয়াড়, মূল ভূখণ্ডে লড়াই করছে চীনা কিশোররা, কিন্তু ন্যায্য ও ন্যায়সঙ্গত এই প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা লু জুন্নুকে এখনই কিছু করতে দেখেছি। মাঝখানে হিম্মানির পিছনের পা সুইপ, এরপরে পিছনের শরীরের একটি পিছু হতে ব্যাক কিক দিয়ে ডজ এবং পাল্টা আক্রমণ। এই সময়ে লু জুনিউ সত্যিই মোকাবেলা করতে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলেন। এই দড়ি কোণ থেকে বাইরে থাকা উচিত। মোবাইল লড়াই আরও বেশি। কিছুক্ষণ ঝগড়া করার পর সে পালিয়ে যায়। যখন অন্য পক্ষ নিজেকে অনুসরণ করতে চায়, এটা একটা লেগ ক্যাচ। এই লেগ ক্যাচ পড়ে যায়। এটি কেবল প্রতিপক্ষের আক্রমণ প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। প্রতিপক্ষের আক্রমণের ছন্দ ব্যাহত করুন। ডান দিকে পুরো খেলায় খুব একটা প্রভাব পড়েনি। ঠিক আছে, তৃতীয় রাউন্ড শেষ হয়েছে। হিম্মনি খুব সহজেই খেলেছে। এইমাত্র অভিব্যক্তি থেকে বিচার করে এটি বলা উচিত যে মুখের রং পরিবর্তন হয় না এবং রাগ বাড়ে না। আমি সবেমাত্র ৫,০০০ মিটার দৌড়েছি। দেখে মনে হচ্ছে এটি ৫০০ মিটার পর্যন্ত ছুটে গেছে। এটি খুব পরিশ্রমী বলে মনে হয় না। তুলনামূলকভাবে বলতে গেলে লু জুনিউ একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন। লাইভ টিভির সামনে দর্শক, এই প্রচণ্ড প্রতিযোগিতার পর চূড়ান্ত ফলাফল কি? রায় নং ১ ২৭ থেকে ৩০, রায় নং ২ ২৮ থেকে ২৯, রায় নং ৩ ২৭ থেকে ২৯। শেষ ফলাফল নীল জ। আমরা থাইল্যান্ডের খেলোয়াড়দের অভিনন্দন জানাই। হিম্মানি